গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রভাবতী দেবী সরস্বতীর লেখে একটি উপন্যাস হত্যার প্রতিশোধ। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। বাহির হইতে পুনঃ পুনঃ দরজায় ধাক্কা এবং সঙ্গে সঙ্গে মিস্টার লির আদেশ শোনা গেল, দরজা খোলো, শিগগির খোলো। ফুজি দরজা খুলিয়া দিল, নিঃশব্দ অভিবাদন করিয়া সরিয়া দাঁড়াইল। মিস্টার লি একা আসেন নাই, সঙ্গে আছে সশস্ত্র পুলিশ বাহিনী, আর আছেন প্রণবেশ ও ব্যোমকেশ। মিস্টার লি ফুজিকে দেখিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এই, তোর মনিব কোথায়? ফুজি নিঃশব্দে কেবল তাকাইয়া রহিল। প্রণবেশ বলিলেন, লোকটা বোধহয় বোবা, কথা বলতে পারে না। মিস্টার লি ফুজির পেটে একটা গুঁতা দিয়া রুক্ষ কণ্ঠে বলিলেন, কথা বল হতভাগা। নিতান্ত করুণভাবে ফুজি জিভ বাহির করিয়া শুধু একটা অব্যক্ত শব্দ করিল, যাহাতে স্পষ্টই বোঝা যায় সে বোবা, কথা বলিবার ক্ষমতা তার নাই। প্রণবেশ বলিলেন, ছেড়ে দিন, আসুন আমরাই সব দেখি। ফুজিকে একজন পুলিশের হাতে জিম্মা করিয়া দিয়া মিস্টার লি দলবল সহ ভেতরে প্রবেশ করিলেন। অন্ধকার ঘরগুলো টর্চের সাহায্যে আলোয় উজ্জ্বল হইয়া উঠিল। টর্চের আলোয় সুইচ দেখিয়া সব ঘরে আলো জ্বালিয়ে দেওয়া হইল। মাঝের ঘরে দরজায় আসিয়া ব্যোমকেশ থমকিয়া দাঁড়াইলেন। ঘন সবুজ পর্দার ফাঁক দিয়া ঘরের মধ্যস্থিত অধ্যয়নরত লোকটিকে দেখা যাইতেছিল। ব্যোমকেশ মিস্টার লির দিকে অগ্রসর হইয়া মৃদুকণ্ঠে বলিলেন, ইউইন। মিস্টার লির চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। তিনি পুলিশদের ঠিকভাবে লাইনে দাঁড় করাইয়া ব্যোমকেশের সহিত অগ্রসর হইলেন। পেছনে প্রচুর কৌতূহল লইয়া প্রণবেশ চলিলেন। দরজার ওপরকার পর্দা সরাইয়া উদ্যত রিভলভার হাতে দাঁড়াইলেন লি, তাহার পাশে ব্যোমকেশ ও প্রণবেশ। মিস্টার ইউইন, ব্রিটিশ আইনের বলে আমি ইন্সপেক্টর অফ পুলিশ তোমাদের আজ গ্রেপ্তার করছি। কয়েক জোড়া বুটের শব্দে পঠনরত ব্যক্তি মুখ উঁচু করিল। তাহার পর যেন পরম বিস্ময়ে উঠিয়া দাঁড়াইল। এ কি মিস্টার লি, আপনি? মিস্টার লি যেন আকাশ হইতে মাটিতে পড়িলেন। ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, জেনারেল কুয়েগা, আপনি? ইউএনের পরিবর্তে জাপানি বীর জেনারেল কুয়েগাকে দেখিয়া লি যেমন বিস্মিত ও স্তম্ভিত হইয়াছিলেন, ব্যোমকেশ তদপেক্ষা কিছু কম হন নাই। বৃদ্ধ জেনারেল কুয়েগা এককালে নাকি জাপানে সেনা বিভাগে কাজ করিয়া প্রচুর নাম ও যশ উপার্জন করিয়াছিলেন। বর্তমানে তিনি শহরের উপকণ্ঠে এই বাগান বাড়িতে বাস করিতেছেন। ইন্সপেক্টর লি বহু স্থানে এই পলিতকেশ অধুনা কুজ বৃদ্ধকে দেখিয়াছেন। ব্যোমকেশ সংবাদপত্র মারফতে বৃদ্ধের পরিচয় পাইয়াছেন, চাক্ষুষ কোনোদিনই দেখেন নাই। পরিচয় পাইয়া ইন্সপেক্টর লির দেখা দেখি তিনিও সামরিক প্রথায় অভিবাদন করিলেন। জেনারেল কুয়েগা তাহাদের বসিতে বলিয়া বলিলেন, এই রাত 12টার সময় আমার বাগান বাড়িতে এত পুলিশ নিয়ে আসবার কারণ তো আমি কিছু বুঝছি নে, মিস্টার লি। আশা করি ব্যাপার কি শুনতে পাব। কুণ্ঠিত কণ্ঠে মিস্টার লি বলিলেন, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি জেনারেল। আমি জানতুম না এ বাড়িতে আপনি থাকেন। সেজন্য এক পলাতক আসামির খোঁজে এই রাত 12টায় এখানে এসেছি। আশা করি সে কথা শুনে আমায় ক্ষমা করবেন। জেনারেল ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, পলাতক আসামি কে বলুন তো? মিস্টার লি বলিলেন, বিখ্যাত দস্যু ইউইন। অকস্মাৎ জেনারেল হো হো করিয়া হাসিয়া উঠিলেন। হাসিতে হাসিতে বলিলেন, আশ্চর্য, ইউইন এখানে আছে খবর পেয়ে আপনার এই রাত 12টায় এসেছেন এখানে সার্চ করতে? এই শীতের রাতে বেশ মজা তো আপনাদের পুলিশ বাহিনীর। লজ্জা পীড়িত মিস্টার লি বলিলেন, শুধু তাই নয়,
কাঠের পাওয়ালা একটা হাজতের কয়েদি ঘণ্টাখানেক আগে থানা থেকে পালিয়েছে। খবর পেলুম সে নাকি এই বাড়িতে এসে ঢুকেছে। সেই জন্য বাধা দিয়া জেনারেল অসন্তুষ্ট কণ্ঠে বলিলেন, সাধে আপনাদের বলি, কেউ যদি বলে কাকে কান নিয়ে গেছে, আপনারা কান্না দেখে আগে কাকের পেছনে পেছনে ছুটে যান। এই বোকামির জন্য ইউইন আপনাদের ফাঁকি দিয়ে আপনাদের চোখের সামনে বেড়ায়। বুড়ো মানুষের কথা শুনে রাগ করবেন না। আপনারা পুলিশের লোকেরা দিনরাত বুদ্ধিতে ধার দিতে দিতে বুদ্ধিকে আরও ভোঁতা করে ফেলেছেন। এই কথাটা স্বীকার আপনাকেও করতে হবে। অসন্তুষ্ট হইলেও মিস্টার লি কেবল বিষণ্ণভাবে হাসিলেন। বৃদ্ধ জেনারেলের মুখের উপর কথা বলিলেন না। এতক্ষণে জেনারেল ব্যোমকেশ ও প্রণবেশের পানে চাহিলেন। জিজ্ঞাসা করিলেন, এরা কে? মিস্টার লি পরিচয় দিলেন। ইনি ক্যালকাটা পুলিশের বিখ্যাত ডিটেকটিভ ব্যোমকেশবাবু। এখানকার ধনী ব্যবসায়ী মিস্টার রিয়াংচাংয়ের চুরির কেস আর মিস্টার চৌধুরীর হত্যাকারীকে ধরতে এসেছেন। কিন্তু জেনারেল বলিলেন, অপরাধীর সন্ধান পাওয়া গেছে? ব্যোমকেশ উত্তর দিলেন, হ্যাঁ, ইউইনই এসব কাজ করেছে। আমি তাকে গ্রেপ্তার করবার জন্য এসেছি। অসন্তুষ্ট কণ্ঠে জেনারেল বলিলেন, হত্যাকারী এবং চোরের সন্ধান পাওয়া গেছে, অথচ তাকে গ্রেপ্তার করতে পারেননি। এই তো আপনাদের যোগ্যতা। ছি! প্রণবেশ পুলিশের অপমান সহ্য করিতে না পারিয়া বলিলেন, এ অবস্থায় আপনাদের জাপানি পুলিশ কি করত? অপরিচিত হইলেও জেনারেল উত্তর দিলেন, বিচারের জন্য অপেক্ষার দরকার হতো না। গুলি চালিয়ে তখনই বিচার শেষ হতো। প্রণবেশ বিকৃত মুখে বলিলেন, বেআইনি। জেনারেল মিস্টার লির পানে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, ইনি কে? মিস্টার লি বলিলেন, এখানকার পুলিশের ডিএসপি মিস্টার চৌধুরী ছিলেন। তাকে বোধহয় চিনতেন, তারই সম্বন্ধী, কলকাতা থেকে এসেছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জেনারেল বলিলেন, মিস্টার চৌধুরী যদিও বয়সে আমার চেয়ে অনেক ছোট ছিলেন, তবু তিনি ছিলেন আমার বন্ধুস্থানীয় লোক। প্রায়ই তিনি এখানে আসতেন। আমি যখন জাপান থেকে আসতুম তাকে খবর দিতুম, নিজেও তার ওখানে প্রায়ই যেতুম। তার একটি মেয়ে, কি যেন তার নাম ছিল, যেন একটি গোলাপ ফুল। সে আমায় ভারী ভালোবাসত। আমিও তাকে খুব স্নেহ করতুম। মিস্টার লি সদুঃখে বলিলেন, সে মেয়েটি আজ 20-22 দিন হলো এখানে এসেছিল। আজ দিন 4-5 হলো একদিন সন্ধ্যায় তার বাড়ি থেকে ইউইন তাকে চুরি করে নিয়ে গেছে। আমরা তাকেই খুঁজে বেড়াচ্ছি। জেনারেল শিহরিয়া উঠিলেন, সর্বনাশ! মানুষ চুরি! সেই ফুটফুটে সুন্দর মেয়েটিকে চুরি! তাকে চুরি করে ইউইনের কি লাভ হলো? বিষণ্ণভাবে ব্যোমকেশ বলিলেন, হয়তো একটা কোনো উদ্দেশ্য আছে ওর। মিস্টার লি বিদায় লইলেন। জেনারেল সাহেব তার সঙ্গে দ্বার পর্যন্ত আসিলেন। ফুজে তখনও পুলিশের জিম্মায় ছিল। মিস্টার লির আদেশে ফুজে মুক্ত হইল। জেনারেল বলিলেন, মাঝে মাঝে আপনাদের খবরটা জানিয়ে যাবেন মিস্টার লি। আমি ভারী উৎকণ্ঠিত রইলুম। মিস্টার লি বলিলেন, নিশ্চয় জানাব। পুলিশের দল বাগানবাড়ি ত্যাগ করিয়া পথে নামিয়া গেল। তাহাদের ভারী জুতার শব্দ ক্রমে ক্রমে মিলাইয়া গেল। ফুজি দরজা বন্ধ করিয়া দিল। জেনারেলের হাসি আর ধরে না। মুখের ওপরকার বিচিত্র রঙের পাতলা রবার পর্দাটা খুলিয়া ফেলিয়া, গায়ের আলখাল্লাটা খুলিয়া তিনি একখানা ইজি চেয়ারে বসিয়া পড়িয়া বলিলেন, কি চমৎকার অভিনয় করেছি ফুজি! কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে কেউ ধরতেই পারেনি যে আমি সেই যাকে ওরা খুঁজে বেড়াচ্ছে। তারপর হঠাৎ গলার স্বর পরিবর্তন। এই স্বর বৈচিত্র্য শেখবার জন্য দীর্ঘকাল
আর হাজার হাজার টাকা ব্যয় করে হরবোলা মাস্টারের কাছ থেকে আমায় শরিত সাধনা করতে হয়েছে। উফ, কিভাবেই যে ওদের চোখে ধুলো দেওয়া হয়েছে। ইউইন হাসিয়া লুটাইয়া পড়িল। দেওয়ালের গায়ে চাপ দিতেই দরজা উন্মুক্ত হইল। লুকায়িত লোকগুলি বাহিরে আসিয়া নিজ নিজ স্থানে বসিল। ইউইন সকলকে লক্ষ্য করিয়া বলিল, বন্ধুগণ, আমরা আজকের মতো মুক্তি পেয়েছি। একথা হয়তো তোমরা জানো যে ইন্সপেক্টর লি 2 জন বাঙালি ইন্সপেক্টর আর একদল পুলিশ নিয়ে এসেছিলেন, কিন্তু ইউইনের স্থানে জেনারেল কুয়েগাকে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। নচেত তিনি সমস্ত বাড়ি সার্চ করিতেন, যাতে আমাদের নোটজালের কারখানাটাও প্রকাশ হয়ে পড়ত। রাত অনেক হয়েছে, আমার মনে হয় এবার যে যার কাজে যাওয়াই উচিত। ইউইন আসন ত্যাগ করিল। একটা অন্ধকার কুঠুরির মধ্যে মেঝেয় বিচালি পাতা, তাহার উপর একটি কম্বল বিছানো। সেই বিছানার উপরে পড়িয়া আছে কৃষ্ণা। 5 দিন সে এখানে রুদ্ধ অবস্থায় আছে, যেন নিস্তব্ধ নিঝুম প্রেতপুরী। কোনো দিকেই জনমানবের সাড়া শব্দ পাওয়া যায় না। দুবেলা 2 মিনিটের জন্য দরজা খুলিয়া যায়। একজন জোয়ান লোক রিভলভার হাতে লইয়া দাঁড়াইয়া থাকে। একটা হাবা ও কালা বৃদ্ধা স্ত্রী লোক খাবার দিয়া যায়। প্রথম দিন কৃষ্ণা কিছুই খায় নাই। দ্বিতীয় দিনে বাধ্য হইয়া তাহাকে আহার্য গ্রহণ করিতে হইয়াছে। অন্ধকারে থাকিয়া কৃষ্ণের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হইয়াছে। সে বুঝিতে পারে না তাহাকে কোথায় আনিয়াছে, কোথায় রাখা হইয়াছে। ঘরের আশেপাশে কোথাও টু শব্দটি পর্যন্ত নাই। শুধু ছাদের উপর মাঝে মাঝে চলাফেরার শব্দ পাওয়া যায়। কৃষ্ণার মনে হয় তাহাকে ভূগর্ভে কোথাও রাখা হইয়াছে, সেজন্য বাহিরের কোনো শব্দ সে পায় না। কি জানি এতদিন মামা কি করিতেছেন? বেচারি ভালো মানুষ মামা বাড়ি ফিরিয়া কৃষ্ণাকে না দেখিয়া না জানি কি কাণ্ডই বাধাইয়াছেন। ব্যোমকেশবাবু কি করিতেছেন তাই বা কে জানে। এই ঘরের মধ্যে থাকিয়া কৃষ্ণা বুঝিতে পারে না কখন দিন হইল, কখন রাত্রি হইল। কৃষ্ণা প্রথমটা মুশড়াইয়া পড়িয়াছিল, তারপর আস্তে আস্তে বুদ্ধি ঠিক করিল, মনে শক্তি সঞ্চয় করিল। সেদিন যে দরজা খুলিল, তাহার পানে তাকাইয়া কৃষ্ণা চমকাইয়া উঠিল। ল্যাং ল্যাং আসিয়াছে। ল্যাংয়ের দক্ষিণ হস্তে রিভলভার, বাম হস্তে খাবারের থালা। খাবারের থালা নামাইয়া ল্যাং বলিল, খেয়ে নাও দিদিমণি, তোমার ভার আমার উপর পড়েছে। কৃষ্ণা খাবারের থালার দিকে চাহিল না। ঘৃণায় তাহার মুখ বিকৃত হইয়া উঠিল। সে ল্যাংয়ের দিক হইতে মুখ ফিরাইয়া লইল। ল্যাং বুঝিল, নরম সুরে বলিল, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু রাগ করে কোনো লাভ হবে না দিদিমণি। আমি ইউইনের লোক, তার নিমক খেয়ে নিমক হারামি করতে পারিনি, তাই তারই কাজে আমি তোমার বাপের কাছে কাজে এসেছিলুম। তোমাদের সব কথাবার্তা ফুচু আমায় জানাতো, আমি ইউইনকে বলে আসতুম। কৃষ্ণা গর্জিয়া উঠিল, বিশ্বাসঘাতক! ল্যাং বিকৃত মুখে একটু হাসিল। আমি বিশ্বাসঘাতকতা করিনি দিদিমণি, মনিবের হুকুম তামিল করেছি। তোমরা এবারে রেঙ্গুনে এসে যেদিন প্যাগোডা দেখতে যাও, সেদিন ইউইনের হুকুমে আমি সেখানে দাঁড়িয়েছিলুম। কৃষ্ণা মনে মনে কর্তব্য ঠিক করিয়া লইয়াছিল। ল্যাংয়ের দিকে ফিরিয়া বিস্মিতের ভান করিয়া বলিল, ও তাহলে তুমি সেদিন শুধু অভিনয় করেছিলে ল্যাং? আমরা কিন্তু এতটুকু বুঝতে পারিনি। ল্যাং গর্বের হাসি হাসিল, বলিল, এইটুকু যদি না করতে পারবো তাহলে দলে থাকতে পারবো কেন? কৃষ্ণা বলিল, একটা কথা জিজ্ঞাসা করি ল্যাং, আমায় কি চিরদিন এখানেই থাকতে হবে? ল্যাং বলিল, না, তোমায় শিগগির অন্য কোথাও পাঠানো হবে শুনেছি। তুমি বসে রইলে কেন? খাও,
আমায় আবার ওগুলো নিয়ে যেতে হবে যে। কৃষ্ণা বলিল, খাচ্ছি। আচ্ছা ল্যাং, আমায় যে বুড়ি খেতে দিতে আসতো সে গেল কোথায়? ল্যাং বলিল, তোমার সঙ্গে নাকি সে কি মতলব করেছিল, সেই জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণা আহার সমাপ্ত করিয়া লইলে ল্যাং চলিয়া গেল। কৃষ্ণা মতলব করিতেছিল কিভাবে এখান হইতে মুক্তি লাভ করা যায়। যে বৃদ্ধা তাহাকে আহার্য দিত, চুপে চুপে কৃষ্ণা তাহার সহিত কাল পালাইবার কথা বলিয়াছিল। যে কোনো রকমে সে কথা প্রকাশ হয়ে যাওয়ায় আজ হইতে ল্যাং তাহার রক্ষী হিসেবে নিযুক্ত হইয়াছে। কৃষ্ণা সুযোগ খুঁজিতে লাগিল। সেদিন কথাবার্তা কহিয়া কৃষ্ণা জানিতে পারিল তাহাকে ভূগর্ভস্থ একটা ঘরে রাখা হইয়াছে। এখান হইতে উপরের দিকে উঠিবার সিঁড়ি আছে। তাহার সামনে একজন রক্ষী সর্বদা পাহারায় থাকে। ল্যাং কৃষ্ণার সহিত বেশ ভালো ব্যবহার করিত। হয়তো কৃষ্ণা যে তাহার সহিত ভালো ব্যবহার করিয়াছিল সেজন্য সে এতটুকু কৃতজ্ঞ ছিল। বিশেষ বন্দিনী কৃষ্ণাকে ভয় করিবার মতো কিছুই ছিল না। একে সে বাঙালি মেয়ে, তাহার উপর সে রিক্তহস্ত, সে বন্দিনী। সেদিন রাত্রির ব্যাপার। একটা টর্চ হাতে ল্যাং খাবার দিতে আসিল। ইদানিং কৃষ্ণাকে সন্দেহ করিবার মতো কিছুই ছিল না। ল্যাং যাহা বলিত অত্যন্ত সুবোধ বালিকার মতো কৃষ্ণা তাহাই করিত, কোনোদিন অবাধ্য হয় নাই। খাবারের ডিশ নামাইয়া দিয়া ল্যাং টুলের উপর বসিল। প্রতিদিন সে এখানেই বসিয়া থাকে। কৃষ্ণার আহার সমাপ্ত হইবার পর ঢিস লইয়া চলিয়া যায়। অন্যমনস্কভাবে সে নিজের জাতীয় চৈনিক ভাষায় গুনগুন করিয়া গান গাইতেছিল। একটা চোখ বন্ধ থাকায় সে জানিতে পারে নাই যে কৃষ্ণা আস্তে আস্তে উঠিয়া ঠিক তাহার পেছনে আসিয়া দাঁড়াইয়াছে। হঠাৎ কণ্ঠে দারুণ পেশন অনুভব করিয়া ল্যাং ফিরিতে গেল, কিন্তু সেই দুখানা হাত চাপিয়া ধরিবার আগেই সে টুলের উপর হইতে মাটিতে পড়িয়া গেল ও সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারাইয়া ফেলিল। যখন বোঝা গেল তাহার হাতখানা শিথিল হইয়া পড়িয়াছে, তাহার জিহ্বা আমূল বাহির হইয়া পড়িয়াছে, তখন কৃষ্ণা তাহার গলা ছাড়িয়া দিল। এই শক্তির পরিচয় দিতে সেই শীতেও রীতিমতো ঘামিয়া উঠিয়াছিল। অঞ্চলে ললাটের ঘাম মুছিয়া ফেলিয়া কৃষ্ণা দাঁড়াইল। ল্যাঙের পানে তাকাইয়া অস্ফুট কণ্ঠে বলিল, হায় রে হতভাগ্য, নিজের মুক্তির জন্য যদি তোমায় হত্যাও করতে হয় আমি তাও করব, তাছাড়া আমার উপায় নেই। ল্যাঙের পকেটে হাত দিয়া সে যে রিভলভারটি পাইল সেইটি হাতে লইয়া নিঃশব্দে খোলা দরজা দিয়া বাহির হইয়াই সামনে সিঁড়ি পাইল। ৮-১০টি সিঁড়ি বাহিয়া সন্তর্পণে উপরে উঠিয়া সে কাহাকেও দেখিতে পাইল না। যে রক্ষী এখানে পাহারায় থাকে, হয়তো এই মুহূর্তে সে কোথাও গিয়াছে। তাহার টুল শূন্য পড়িয়া আছে। কৃষ্ণা একবার ইতস্তত চাহিল। সামনে একটা ঘর। কৃষ্ণা সেই ঘরটা পার হইল। বাহিরের উন্মুক্ত বাতাস আসিয়া কৃষ্ণার সর্বাঙ্গ জুড়াইয়া দেয়া গেল। বিপদ এখনো সামনে, কৃষ্ণা এখনো মুক্ত নয়। এ বাড়ির বাহির হইতে না পারিলে তাহার নিস্তার নাই। এখন যদি সে কোনো রকমে ধরা পড়ে, একথা ভাবিতেও কৃষ্ণার শরীর শিহরিয়া ওঠে, সর্বাঙ্গ হিম হইয়া যায়। ঘরের বাহিরে আসিতেই সামনে পড়িল মস্ত বড় বাগান। দেখা গেল দুজন লোক কথা কহিতে কহিতে এদিকে আসিতেছে। একজন তাহারে দক্ষিণ হস্তস্বরূপ, মহিদল। কৃষ্ণা বিবর্ণ হইয়া গেল। পেছন দিকে ফিরিয়া দেখিল একটি লোক এদিকে আসিতেছে। তাহাকে চিনিতে কৃষ্ণের ১ মিনিটও বিলম্ব হইল না। সে তাহার পিতার বড় বিশ্বাসের পাত্র, ফুঁচু। প্রাণের মায়া ত্যাগ করিয়া কৃষ্ণা সবেগে সামনের দিকে ছুটিল, একেবারে ইউইন ও মহিদলের পাশ কাটাইয়া ছুটিল। এ কি, কে, মিস চৌধুরী? ততক্ষণে কৃষ্ণা বাগানের গেটে পৌঁছাইয়াছে। ধরো ধরো!
শব্দে মহিদল ও ইউইন তাহার পেছনে ছুটিল। ছুটিতে ছুটিতে নিরুপায় কৃষ্ণা হঠাৎ ফিরিয়া দাঁড়াইল। ততক্ষণে মহিদল তাহার অতি নিকটে আসিয়া পড়িয়াছে। সাবধান! কৃষ্ণা গর্জিয়া উঠিবার সঙ্গে সঙ্গেই রিভলভার ছুঁড়িল। অব্যর্থ লক্ষ্যের গুলি মহিদলের বক্ষ ভেদ করিতেই ঘুরিয়া পড়িয়া গেল। ইউইন থমকিয়া দাঁড়াইল। ভেতর হইতে আরও 10-12 জন লোক ছুটিয়া বাহির হইবার সঙ্গে সঙ্গে কৃষ্ণা পথে পড়িয়াই দে ছুট। আঁকা বাঁকা পথ বাহিয়া সে ছুটিতেছিল। সহজে তাহাকে ধরা সম্ভব নয়। পেছনের লোকেরা বহুদূরে পিছাইয়া পড়িল। শেষ পর্যন্ত আর তাহাদের সাড়া পাওয়া গেল না। লোকচক্ষুর অন্তরালে অন্ধকার একটা গাছের তলায় কৃষ্ণা শ্রান্তভাবে বসিয়া পড়িল। তাহার মাথা ঘুরিতেছিল। চোখের সামনে দিগন্তের বনরেখা পর্যন্ত শুধু অন্ধকার আর অন্ধকার। ইরাবতের খোলা জলের উপর দিয়া নৌকা চলিয়াছে। নৌকায় আছে কৃষ্ণা, প্রণবেশ, ব্যোমকেশ ও কয়েকজন পুলিশের লোক। আশ্চর্যভাবে কৃষ্ণা ফিরিয়াছে। 2 দিন বিশ্রাম করিয়া আবার সে আজ বাহির হইয়াছে। নকশার প্ল্যানটা তাহার মনে আছে। ইউএন নিশ্চয় সেখানে গিয়াছে। গতকাল সে পথ দেখাইয়া ব্যোমকেশ ও মিস্টার লিকে সেই বাগানবাড়িতে লইয়া গিয়াছিল। বাগানবাড়িতে জনপ্রাণী ছিল না। কৃষ্ণা যে রাত্রে পলাইয়াছে সেই রাত্রেই মৃত মহিদলের শবদেহ মাটির মধ্যে পুঁতিয়া রাখিয়া ইউইন সদল বলে স্থান ত্যাগ করিয়াছে। হতভাগ্য মহিদল! ওই ঝাঁকড়া গাছটার শান্ত ছায়াতলে এখনও তাহার শেষ শয়নের মৃত্তিকা খনন চিহ্ন দেখা যাইতেছে। কৃষ্ণা দিনের বেলা সেই ভূগর্ভস্থ ঘর দেখিয়া শিহরিয়া উঠিল। এই ঘরে সে কি উৎকণ্ঠা লইয়াই কয়েকটা দিনরাত কাটাইয়াছে। ও পাশের ঘরটায় ইউইন নোট, টাকা প্রভৃতি জাল করিত। বাড়ি অনুসন্ধান করিয়া অনেক জিনিস পাওয়া গেল। কৃষ্ণা খুঁজিয়া খুঁজিয়া যে বৃদ্ধা তাহাকে খাবার দিত তাহাকে বাহির করিয়াছিল। তাহারই মুখে শোনা গেল, ইউইন ভগবান তথাগতের ব্যবহৃত অনেক জিনিস ফুঙ্গিদের দিয়াছে। সেসব ফুঙ্গিদের নামও বৃদ্ধা বলিয়া দিল। তাহাকে উৎপীড়ন করিতেই সে বলিয়া দিল, ইউইন আজই ইরাবতী বক্ষে কোন এক অজ্ঞাত স্থানে যাত্রা করিবে। সে অজ্ঞাত স্থানের কথা কৃষ্ণা জানে, ব্যোমকেশ এবং প্রণবেশও জানেন। ফুঙ্গিদের নিকটে পুলিশ যাইতেই তাহারা ইয়াংচাংয়ের অপহৃত জিনিসগুলি বাহির করিয়া দিলেন। পাওয়া গেল না শুধু আংটি। ইয়াংচাংয়ের সৌভাগ্য প্রতীক সেই আংটি। দীর্ঘ পথ ইরাবতী বক্ষে নৌকা ভ্রমণের পর কৃষ্ণার নির্দেশ মতো এক স্থানে নৌকা থামিল। কৃষ্ণা ইন্সপেক্টর লিকে লক্ষ্য করিয়া বলিল, নকশার নিচে এই স্থানটি নির্দেশ করা আছে। ওধারে যে মোটর বোটখানে দেখা যাচ্ছে, নিশ্চয়ই বোটে ইউইন এসেছে। বেশি লোক সে সঙ্গে আনেনি। তার খুব বিশ্বাসী 2-4 জন লোক মাত্র নিয়ে এসেছে, যাতে ধন সম্পত্তি নিয়ে গোলমাল না হয়। ব্যোমকেশ বলিল, আমি খবর নিয়েছি ইউইন সামনের সপ্তাহে ইউরোপ যাত্রা করবে। আজ যদি কোনো রকমে তাকে ধরা না যায়, আর কোনো দিনই ধরা যাবে না। সে আমাদের নাগালের বাইরে চলে যাবে। বোট সেখানে নোঙর করিয়া সশস্ত্র 12 জন পুলিশ সহ কৃষ্ণা, মাতুল, ব্যোমকেশ ও মিস্টার লিকে লইয়া নামিল। এদিকটায় ভীষণ বন। কদাচিৎ কাঠুরিয়ারা এদিকে কাঠ কাটিতে আসে এবং ইরাবতী বক্ষে নৌকায় তুলিয়া লইয়া যায়। মাঝখানে সরু পথটি বোধ হয় তাহাদেরই পায়ের চাপে তৈরি হইয়াছে। বনের মধ্যে দলবদ্ধভাবে সকলে চলিতে শুরু করিলেন। সঙ্গে রহিয়াছে জলের ফ্লাস্ক, কিছু খাবার আর সামান্য কিছু আবশ্যকীয় দ্রব্যাদি। ভামরে ভীষণ জঙ্গলে এখন কদিন ঘুরিতে হইবে কে জানে। দীর্ঘ পথ ভ্রমণে কৃষ্ণা ক্লান্ত হইয়া পড়িয়াছিল। খানিকক্ষণ বিশ্রাম করিয়া সকলে আবার চলিলেন। দূরে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। মিস্টার লি থমকিয়া দাঁড়াইলেন। ওষ্ঠে একটা আঙুল দিয়া বলিলেন, চুপ।
কান পাতিয়া শোনা গেল দূরে কোদাল দিয়ে মাটি কাটার শব্দ। ব্যোমকেশ প্রণবেশকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার মতে প্রণববাবু, আপনি কৃষ্ণাকে নিয়ে এখানে থাকুন। ছেলে মানুষ মেয়েটাকে আর ওখানে নিয়ে গিয়ে কাজ নেই। কৃষ্ণা জিদ ধরিল, না, আমিও যাব। মিস্টার লি বাধা দিলেন, বলিলেন, ওখানে গিয়ে হয়তো বিপদে পড়বেন মিস চৌধুরী, আপনি এখানেই থাকুন, ওখানে আমরা যাচ্ছি। প্রণবেশ ও কৃষ্ণাকে রাখিয়া তাহারা দ্রুত অগ্রসর হইয়া গেলেন। কৃষ্ণা বলিল, চলো মামা, আমরা ওই দিক দিয়ে যাই, এখানে বসে থাকতে আমার ভালো লাগছে না। কৃষ্ণার জিদে প্রণবেশকে অগ্রসর হইতে হইল। দূরে একসঙ্গে 12টা বন্দুকের শব্দ শোনা গেল, গুড়ুম গুড়ুম গুড়ুম। কৃষ্ণা ও প্রণবেশ শব্দ লক্ষ্য করিয়া ছুটিলেন। উন্মাদের মতো ছুটিয়া কে আসিয়া উভয়ের উপর পড়িল। সঙ্গে সঙ্গে কৃষ্ণা চিৎকার করিয়া উঠিল, ইউইন! ইউইন থমকিয়া দাঁড়াইল। পরমুহূর্তে সে হাসিয়া উঠিল, উন্মাদের মতো হাসি। এসেছ তোমরা? বেশ বেশ, আমি খুব খুশি হয়েছি। এ নাও, হাত এগিয়ে দিচ্ছি। বলিতে বলিতে সে পকেট হইতে রিভলভার বাহির করিয়া নিজের ললাটে নলটা রাখিয়া গুলি ছুড়িল। তারপর রিভলভারটা ফেলিয়া দিয়া এক অগ্রসর হইবার সঙ্গে সঙ্গে মাটিতে উপুর হইয়া পড়িয়া গেল। প্রণবেশ একটা আর্তচিৎকার করিয়া দুহাতে মুখ ঢাকিলেন। কৃষ্ণা স্তম্ভিতভাবে মৃত ইউইনের পানে তাকাইয়া রহিল। সেই মুহূর্তে তাহার মনে হইল, এই সেই বিখ্যাত দস্যু ইউইন, যে রাজবংশে জন্ম লইয়াছিল, উপযুক্ত বিদ্যা লাভ করিয়াছিল। কেবলমাত্র কুসঙ্গে মিশিয়া তাহার মন গেল অসৎকর্মের দিকে। তাহার যে বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, তাহার দ্বারা সে জগতে বরেণ্য হইতে পারিত, উন্নতির উচ্চ শিখরে উঠিতে পারিত। কৃষ্ণার চোখ সজল হইয়া আসিল। জীবনের সবচেয়ে বড় শত্রু হইলেও সে ভাবিতেছিল, দুর্ধর্ষ দুর্বার ইউইন আজন্ম ব্রহ্মচারী জ্ঞানী ইউইন। সংসর্গ দোষে সেই বীর ইউইনের কি শোচনীয় পরিণামই ঘটিল। ইউইনের হাতে ইয়াংচাংয়ের সৌভাগ্য প্রতীক সেই আংটিটা সাপের চোখের মতো জলজল করিয়া জ্বলিতেছিল। দীর্ঘ 3টি মাস পরে প্রণবেশ ও কৃষ্ণা কলিকাতায় ফিরিলেন। ব্যোমকেশ অনেক আগে ফিরিয়াছেন। রেঙ্গুনের বাড়ি বিক্রয় হইয়া গিয়াছে। রেঙ্গুনের সঙ্গে সকল সম্পর্ক চুকাইয়া কৃষ্ণা ফিরিল। সেদিন ইয়াংচাংয়ের বাড়িতে ছিল বিরাট নিমন্ত্রণের আয়োজন। তাহার বন্ধু বান্ধবদের সহিত কৃষ্ণা ও প্রণবেশেরও নিমন্ত্রণ হইয়াছে। যাইতে ইচ্ছা ছিল না, কেবল ভদ্রতা রাখিবার জন্যই প্রণবেশের সহিত নিমন্ত্রণ রক্ষার্থে আসিল। ব্যোমকেশ বহুপূর্বে আসিয়া আসর জমকাইয়া বসিয়াছেন। নিমন্ত্রিতগণের কলগুঞ্জনে প্রকাণ্ড বড় হলঘরটা সরগরম হইয়া আছে। তাহারই মাঝখানে বক্তার আসনে বসিয়াছেন ব্যোমকেশ। তাহার মুখে ইউইন দমনের অপূর্ব গল্প শুনিয়া নিমন্ত্রিতগণ স্তম্ভিত হইতেছিলেন, শিহরিয়া উঠিতেছিলেন। মাঝখানে টেবিলের উপর অপরিত বস্তুগুলি সাজাইয়া রাখা হইয়াছে। নিমন্ত্রিতগণ সেগুলি দেখিতেছিলেন। ইয়াংচাংয়ের সৌভাগ্য প্রতীক আংটিটি কুমারী মাপানের আঙ্গুলিতে জলজল করিয়া জ্বলিতেছিল। সেদিকে তাকাইয়া কৃষ্ণা চোখ ফিরাইল। মনে পড়িল, মৃত ইউইনের হাতে এই আংটিটি এমনই করে জ্বলিতেছিল, যাহা দেখিয়া কৃষ্ণা শিহরিয়া উঠিয়াছিল। ইউইন তাহার পিতৃ হত্যাকারী। তাহা ছাড়া বহু নির্দোষ লোককে সে হত্যা করিয়াছে, অনেক গৃহ আগুনে জ্বালাইয়া দিয়াছে। কৃষ্ণাকে সে 2 বার চুরি করিয়াছে। তাহাকে বড় কম কষ্ট সে দেয় নাই। সেদিন তাহার বাড়ি হইতে পালাইবার সময় যদি সে কৃষ্ণাকে ধরিতে পারিত, কৃষ্ণাকে হয়তো সে চরম শাস্তি দিত। তবু কৃষ্ণা আর একদিক দিয়া তাহাকে শ্রদ্ধা করে, সেদিকটা ইউইনের বীরত্বের দিকে। অতখানি শক্তি সাহস খুব কম লোকেরই দেখা যায়। সাধারণের মধ্যে তো নাই বলিলেই হয়। সে সব পাইয়া সব হারাইয়াছে, এ কথা কৃষ্ণা ভুলিতে পারে না। এই নিমন্ত্রিতদের মধ্যে ইয়াংচাং কৃষ্ণা ও ব্যোমকেশের ভূয়সী প্রশংসা করিলেন।
এবং তাহার কথা মতো 5,000 টাকার একটা তোড়া তিনি ব্যোমকেশকে প্রদান করিলেন। মাপান কৃষ্ণার কণ্ঠে একটি বহুমূল্য প্রস্তর খচিত হার পরাইয়া দিয়া বলিল, এ হার ছড়াটি তোমার বোনের স্নেহের দান ভাই। কৃষ্ণা একটা নমস্কার করিল। পিতার মৃতদেহ স্পর্শ করিয়া সে যে প্রতিজ্ঞা করিয়াছিল তাহা রক্ষা হইয়াছে। প্রণবেশের তাই আনন্দের শেষ ছিল না। মহানন্দে তিনি বলিলেন, যাক, আর কোথাও তোমার যাওয়া হচ্ছে না কৃষ্ণা, এবার পড়বার ব্যবস্থা করো। কৃষ্ণা সংক্ষেপে বলিল, দেখা যাক। গভর্নমেন্ট হইতে ব্যোমকেশ যখন পুরস্কৃত হইলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণাও পুরস্কার লাভ করিয়াছিল। সেই দিনই প্রণবেশকে সে জানাইয়া দিল, পড়াশোনা সে যাহা করিয়াছে তাহাই তাহার পক্ষে যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না পাইলেও তাহার দিন চলিবে। সে এমনই কোনো কাজ লইতে চায় যাহাতে সাধারণের উপকার হইবে এবং নিজেও আনন্দ লাভ করিবে। বিস্মিত প্রণবেশ কেবল মাথা দুলাইলেন। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রভাবতী দেবী সরস্বতীর লেখা একটি রহস্য উপন্যাস হত্যার প্রতিশোধ। আজ শুনলেন উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।